শেখ হাসিনা ১৫ বছরে ৪টি গণহত্যা চালিয়েছেন। পরে দেখবেন বহনে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেওয়া ঠিক হবে না, তারেক রহমান। তারপরে দেখবেন দুর্নীতিবাজদের ক্ষমতায় আনলে দুর্দশার অন্ত থাকবে না, মুফতি ফয়জল। আরও দেখবেন আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন বৈঠক। সবশেষে দেখবেন যুক্তরাষ্ট্রে হাসিনাপন্থী গোপন প্রচারে কাজী আনসারের অবৈধ ও অনৈতিক তৎপরতার অভিযোগ। এখন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৫ বছরে ৪টি গণহত্যা চালিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসেই বিডিআর বিদ্রোহের সময় দেশ সেরা সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে গণহত্যা শুরু করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথিত ফাঁসির রায় দেওয়ার দিন সারা দেশে যখন প্রতিবাদ শুরু হয়, তখন শেখ হাসিনার নির্দেশে ২৫০ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়। সেটা ছিল দ্বিতীয় গণহত্যা। তৃতীয় গণহত্যা ছিল ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে শেখ হাসিনার নির্দেশে রাতের আধারে গণহত্যা চালানো হয়। তিনি বলেন, শেখ হাসিনার চূড়ান্ত গণহত্যা ছিল জুলাই গণহত্যা। ছাত্ররা অধিকারের কথা বলেছিল, তাদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করা ছিল শেখ হাসিনার নৃশংস গণহত্যা। তিনি আরও বলেন, ৫৪ বছরে মানবিক বাংলাদেশ হয়নি। ৫৪ বছরের মধ্যে শেখ হাসিনার আমল ছিল সবচেয়ে বৈষম্যপূর্ণ শাসন। তাতে ন্যায় বিচার ছিল না। জামায়াতের এই নেতা বলেন, শেখ হাসিনা মাঝে মাঝে ঘোমটা পড়েন, তাজবি হাতে নিয়ে নাটক করতেন। আওয়ামী লীগের হিন্দু নেতারা বলতেন, শেখ হাসিনাকে তারা তাহাজ্জুদ নামাজ পড়তে দেখেছেন। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রে সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয় অমুসলিমদেরকে। ৫ অগস্টের পর বিশ্ব দেখেছে জামায়াতে ইসলামী কিভাবে অমুসলিমদের নিরাপত্তা দিয়েছে। কিছু অঘটন ঘটেছে, তবে তা ছিল ব্যক্তিগত বিরোধ, টাকা পয়সার পূর্বে লেনদেন ইত্যাদি কারণে। এসব বিষয়কে জামায়াত সমর্থন করেনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না, সকল চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে তাদের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। বহন করতে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। ঝিনাইদহের পায়রা চত্বর গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনে শহীদ রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহ বিএনপির উদ্যোগে এই গণসমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যের আগে বৃষ্টি নামে, এতে ব্যাঘাত ঘটে গণসমাবেশের। এখন বিস্তারিত। গত ৫ই অগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এমন অবস্থায় এই সংস্কার করতে সবার আগে সংবিধান সংশোধনের পরামর্শও দিচ্ছেন। কেউ কেউ আবার বলছেন, এই মুহূর্তে সংবিধান পুনর্লিখন ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব না। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিশ্লেষকরা উদাহরণ হিসেবে টানছেন শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলকে। তারা বলছেন, বর্তমানে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানকে এমন কিছু ক্ষমতা দিয়েছে যার মাধ্যমে ওই পদে বসে যে কেউ স্বেচ্ছাচারী হয়ে ওঠার সুযোগ পায়। এক্ষেত্রে সংবিধান পুনর্লিখনে গণপরিষদ গঠনেরও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সংবিধান পুনরায় লেখার জন্য যারা সবচেয়ে বেশি জোরদার দাবি ও যুক্তি তুলে ধরেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হল দেশকে স্বৈরশাসন মুক্ত করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সংবিধানের পুনর্লিখন করতে হবে, বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক রিয়াজ। তাহলে কি সংবিধানে পুনর্লিখন না করে সংশোধন বা রাষ্ট্রের আইনের সংস্কার করে এটি সম্ভব না? এমন প্রশ্নে কেউ কেউ উদাহরণ টানছেন ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের সংস্কারের কথা। অনেকে মনে করছেন, জোড়া তালি দিয়ে যদি সংবিধান সংশোধন বা আইনের সংস্কার করা হয়, তাহলে স্বৈরতন্ত্র রোধ করা সম্ভব না। তবে এর পাল্টাপাল্টি যুক্তি আছে।
অনেকে বলছেন গত ৫ই অগাস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, নতুন দেশ গঠিত হয়নি, তাই সংবিধান পুনর্লিখনের কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করে না। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে যা যা দরকার তা বর্তমান সংবিধানে আছে। বিদ্যমান সংবিধান দিয়েই চাইলেই সংকটের সমাধান সম্ভব। পুনর্লিখন বা সংশোধন কেন জরুরি? ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হলেও বিভিন্ন সময়ে তা সংশোধন করেছে রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক দল কিংবা শাসকরা। বিশ্লেষকরা বলছেন ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় বসার পর গত ১৫ বছরে বিভিন্ন কায়দায় স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিলেন। ক্ষমতাকে পাকাপোক্ত করতে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় তার ইচ্ছাতেই। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রিয়াজ বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের বর্তমান সংবিধানে ক্ষমতা এককেন্দ্রিক করার সুযোগ এমনভাবে করে দিয়েছে, ভবিষ্যতেও যেকোনো ব্যক্তির পক্ষে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরেরও বেশি সময়ের কথা উল্লেখ করে তিনি বলছেন, শেখ হাসিনা তার শাসনামলে যে ক্ষমতা চর্চা করেছেন তা সংবিধান তাকে এক অর্থে দিয়েছে। যে কারণে এমন একটা অভ্যুত্থানের পর সংবিধান পুনর্লিখন না করে শুধু সংস্কার করে এই সমস্যার সমাধান সম্ভব হবে না, যোগ করেন তিনি। বছরেরও বেশি সময়ের কথা উল্লেখ করে তিনি বলছেন, শেখ হাসিনা তার শাসনামলে যে ক্ষমতা চর্চা করেছেন তা সংবিধান তাকে এক অর্থে দিয়েছে। যে কারণে এমন একটা অভ্যুত্থানের পর সংবিধান পুনর্লিখন না করে শুধু সংস্কার করে এই সমস্যার সমাধান সম্ভব হবে না, যোগ করেন তিনি। জনতার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম। তিনি আমাদের কোনো কথাই শোনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি। উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর ওপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে। কারণ গত ১৫ বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে। আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম ৫ বছর আমি মন্ত্রী ছিলাম। পরের ১০ থেকে ১১ বছরে আমরা সরকারে ছিলাম না, তবে ১৪ দলে জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি। ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি। যেসব পুলিশ সদস্য ছাত্রদের ওপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম। আমাদের কোনো পরামর্শই কানে নেননি। ইনু ডিবিকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন, সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ কোটার বিরোধিতা করে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক। এভাবে তার কথা বলা ঠিক হয়নি।